বসো। দেখো নর্মালি আমরা হচ্ছে আজকে কোন অধ্যায় পড়বো? অধ্যায় 13। অধ্যায়ের নাম কি? মানবদেহের অঙ্গ ও তন্ত্র। এখন এই যে শব্দটা আছে, পুরা লাইনের মধ্যে 3টা শব্দ আছে, মানবদেহের অঙ্গ ও তন্ত্র, 3টা শব্দ না? দেখো, আমরা জানি যে কোনো প্রাণীর ক্ষেত্রে দেহ তৈরি হয় কি কি দিয়ে। নর্মালি তোমরা সবাই পড়ছো, এর আগে তোমাদের পড়ানো হয়েছে যে একটা দেহের ক্ষুদ্রতম একক কি? কোষ। ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে তৈরি হবে কি? অঙ্গ। আর অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হবে কি? তন্ত্র। আর তন্ত্র মিলে তৈরি হবে হচ্ছে দেহ। তার মানে আমরা এটা বলতে পারি যে একটা দেহে অনেকগুলা কি থাকে? তন্ত্র থাকে। আর একটা তন্ত্রে অনেকগুলা কি থাকে? অঙ্গ থাকে। আর অঙ্গে থাকে হচ্ছে টিস্যু এবং কোষ। তাহলে সবকিছুর আসলে একক কি? একক হচ্ছে কোষ। আর সম্মিলিতভাবে যে কোনো প্রাণীর কি তৈরি হবে? দেহ তৈরি হবে। ওকে, এখন আমরা যেহেতু মানব দেহ নিয়ে পড়াশোনা করছি, তাহলে এখানে লেখা আছে মানব দেহের অঙ্গ ও তন্ত্র। মানব দেহের ভেতরে অনেকগুলা কি আছে? তন্ত্র আছে। দেখো, তন্ত্রের ইংলিশ হচ্ছে সিস্টেম, আর অঙ্গ হচ্ছে অর্গানস। তাহলে একটা সিস্টেমের মধ্যে অনেকগুলা কি থাকে? অর্গানস থাকে। তো এই সিস্টেমের কিছু ছবি আমরা একটু দেখে আসি। আমাদের দেহে অনেকগুলা সিস্টেম আছে। যেমন দেখো, এখানে কিছু ছবি যদি আমি শুরু থেকে দেখি, মনে করো এই ছবিটা যদি আমরা তাকাই, এখানে দেখো আমাদের দেহের যে হাড় মানে অস্থি, হাড়গুলো দেখা যাচ্ছে। তার মানে এটা কি তন্ত্র হতে পারে? কঙ্কাল দেখা যাচ্ছে। তার মানে এই তন্ত্রের নাম কি হবে? কঙ্কাল তন্ত্র। আমি কি এর বাইরে চলে আসছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার মনে হয় একটু এদিকে থাকা উচিত। ওকে, তাহলে দেখো এটাকে আমরা কি বলছি? কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্রের পরে এটা কি? আমাদের হৃৎপিণ্ড। সেখান থেকে সারা দেহে রক্ত প্রবাহিত হবে ধমনী এবং শিরার মাধ্যমে। তাহলে এটাকে আমরা কি বলবো? রক্ত পরিবহন বা রক্ত সংবহন তন্ত্র। তারপর দেখো তো এখানে কি আছে? এই দুইটা কি? ফুসফুস। এবং তার সাথে আমাদের এই যেখান থেকে বাতাস প্রবেশ করে ফুসফুসে আসবে, পুরা যে রাস্তা, এই ওয়েটা হচ্ছে এখানে আছে। এই তন্ত্রটা যদি আমরা হচ্ছে শ্বসন করি, তাহলে এর নাম কি হবে? শ্বসন তন্ত্র। এই ছবিটা একটু দেখো তো ভালো করে। এখানে কি বোঝাচ্ছে? ভেতরে অনেকগুলো হলুদ কালারের অংশ দেখতে পাচ্ছি না আমরা? তো এগুলো হচ্ছে আমাদের বডির স্নায়ু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? স্নায়ুতন্ত্র। এবার এখানে আছে অনেক লসিকা। তোমরা এটা এখনো পড়োনি, সেটা হচ্ছে লসিকা বা লিম্ফ। আমাদের দেহে যেরকম রক্ত ঘুরে বেড়ায়, সেরকম কি ঘুরে বেড়ায়? লসিকা। সেই লসিকা গুলো মিলে তৈরি হয় লসিকা তন্ত্র। আর কি কি আছে যদি আমরা দেখি এই পাশে, খেয়াল করো। আমরা প্রতিদিন যে খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবার গুলা খাওয়ার পরে পরিপাক হয় না? আমাদের দেহের বিভিন্ন অঙ্গ আছে না? সেগুলোর মাধ্যমে পরিপাক হয়ে দেহের ভেতরে প্রবেশ করে এবং দেহ থেকে কিছু অংশ বা অপাচ্য অংশগুলো বের হয়ে যায়। এটাকে আমরা কি বলবো? পরিপাক তন্ত্র। তারপরে এই যে খুবই ইম্পর্টেন্ট অংশ, যে আমাদের দেহ একটা মেশিনের মতো। দেহের ভিতরে কি আছে? অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া হবে। সেই বিক্রিয়াগুলোতে অনেক ওয়েস্ট প্রোডাক্টস বা বর্জ্য পদার্থ তৈরি হবে। সেই বর্জ্যগুলোকে আমাদের বডিতে রাখা যাবে? সেগুলো কি করতে হবে? দেহ থেকে বাইরে বের করে দিতে হবে। যদি আমরা দেহ থেকে বাইরে বের করতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে কি? কিডনি। এবং সেখান থেকে মূত্র হয়ে দেহের বাইরে বের হয়ে যাবে। তাহলে এটার নাম কি হবে? রেচন তন্ত্র, অর্থাৎ ওয়েস্ট প্রোডাক্টস বের করে দেওয়ার তন্ত্র। এরপর আসো, এখানে আরো কিছু ছবি আছে। এটা হচ্ছে মেইনলি বোঝানো হয়েছে স্নায়ুর সাথে কানেক্টেড একটা তন্ত্র। এখন চলে আসো, এই পুরো জায়গাতে আমরা কি দেখতেছি? লাল কালার দেখা যাচ্ছে। এগুলো আসলে পেশি। এগুলো কি? পেশি হচ্ছে ইংলিশ মাসেল। আমাদের মাস্কুলো স্কেলিটাল সিস্টেম বা মাস্কুলার সিস্টেম আছে। মাসেল কার সাথে যুক্ত হয়? হাড়ের সাথে। হাড়টার দেখছো তোমরা? এই যে তোমাদের মনে হয় দেখানো হয়েছিল, এই যে এইগুলা, এটা হচ্ছে আমাদের একটা হাড়, ফিমার। তো এর সাথে কি যুক্ত হয়? রিয়েল হাড় কিন্তু পেশি যুক্ত হয়। তো এই পেশিগুলা নিয়ে আমাদের কি আছে? পেশি তন্ত্র আছে। বুঝতে পারছো? তো আমাদের দেহে অনেক তন্ত্র আছে। এখন এই তন্ত্রগুলো সম্পর্কে তোমাদের ক্লাস 6, 7, 8 এর বইগুলোতে দেওয়া আছে, যেটা তোমাদের বইয়ে লেখা আছে। আমি দেখাচ্ছি। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গ নিয়ে পড়াশোনা করছো বা সামনে করবা। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়েছে। তো আমরা একটু আগে যা যা পড়লাম একটু মিলাই দেখি। পরিপাক তন্ত্র সম্পর্কে নাম পড়ছিলাম আমরা, শ্বসন তন্ত্রের নাম পড়েছি, রেচন। প্রজনন তন্ত্র এখানে দেখানো হয়নি, প্রজনন তন্ত্র আছে। তো মানুষের দেহে অনেক তন্ত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে,
এই যে তন্ত্র, এগুলো সব মিলে আসলে অঙ্গগুলা মিলে তন্ত্র গঠিত হয়। তাই এই যে শিক্ষা, এটাকে আমরা বলি অঙ্গ সংস্থান বিদ্যা। কি বলা হয়? অঙ্গ সংস্থান বিদ্যা। ইংলিশ নাম কি? মরফোলজি। এখন দেখো কি লেখা আছে, দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলে। ঠিক আছে, ইংলিশ নামগুলো আমি সব লিখে দিচ্ছি। এখন আমরা কি সব অঙ্গ বাইরে থেকে দেখতে পারি? কিছু অঙ্গ বাইরে থেকে দেখতে পারি, তাই না? ম্যাক্সিমাম অঙ্গই আমাদের দেহের ভেতরে আছে। তাহলে এই যে আমরা দেখতে পারি নাকি পারি না, তার উপর ভিত্তি করে আমাদের অঙ্গগুলাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। কিভাবে? দেখো, নর্মালি প্রথমে বললাম অঙ্গ সংস্থান বিদ্যা। এই কালারটা দেখাচ্ছে ক্যামেরাতে? হ্যাঁ, আচ্ছা, মেবি হোয়াইট কাইটটা দিতে হবে। অঙ্গ সংস্থান বিদ্যা। তো অঙ্গ সংস্থান বিদ্যার ক্ষেত্রে ইংলিশ নাম হচ্ছে মরফোলজি। মরফোলজি, হ্যাঁ, মর্ফ মানে হচ্ছে ওই আকার আকৃতি, অঙ্গের আকার আকৃতি, মর্ফ। তো এইটা হচ্ছে দুই প্রকার। অঙ্গ সংস্থান বিদ্যা যদি আমরা শিখতে চাই তাহলে দুইটা অংশ আছে। কি কি? যেটা আমরা বাইরে থেকে দেখি, আর একটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখি না। তো দেখো, যেটা আমরা বাইরে থেকে দেখি না আর যেটা দেখি তাকে আমরা কি বলতে পারি? দেখো তোমার বইয়ে লেখা আছে যে চোখ, কান, নাক, হাত, পা, মাথা, এগুলো হচ্ছে বাহ্যিক অঙ্গ। ঠিক আছে, আর পাকস্থলীকে আমরা দেখতে পারি। ডিওডেনাম, ইলিয়াম, তোমরা যা পড়েছো। হৃৎপিণ্ড কি দেখা যায়? দেখা যায়। অনন্ত জলিল, অনন্ত জলিল বাংলা সিনেমার হচ্ছে নায়ক, সে করে কি হার্ট খুলে এভাবে দিয়ে দেয়, বুঝছো? তো ওর হার্টটা এইভাবে হাত দিয়ে বের করে দিয়ে দেয়, আবার হার্ট নিয়ে রেখে দেয়। ঠিক আছে, ওর হার্টটা আবার দেখা যায়। তো হৃৎপিণ্ড, অগ্নাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ। তাহলে অঙ্গ হচ্ছে দুই প্রকার। তাহলে অঙ্গ সংস্থান বিদ্যার ক্ষেত্রেও সেম। তাহলে বাহ্যিক, আরেকটা কি? অভ্যন্তরীণ। বুঝতে পারছো? তাহলে মরফোলজি দুই প্রকার না? বাহ্যিককে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক, এক্সটার্নাল মানে কি? বাহ্যিক। আর অভ্যন্তরীণ ইংলিশ কি হবে? ইন্টারনাল। তোমরা এই শব্দগুলো শুনছো মনে হয়, এক্সটার্নাল, ইন্টারনাল শুনেছো না? এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মরফোলজি আর কি ইন্টারনাল মরফোলজি, এই দুইটা বিষয় তোমাদের বইয়ে এখানে একটু আলোকপাত করা হয়েছে, বলতে পারো আলোচনা করা হয়েছে। তা আমি পরবর্তী টপিক চলে যাব। দেখো বলছে কি, আমরা এগুলো তোমরা ক্লাস 6-এ 6ষ্ঠ শ্রেণীতে তোমরা কিছু মানব দেহের শুনছো। ভাই একটু এইদিকে ঘুরাই দিবা। হ্যাঁ, মানব দেহের এরকম 10টা তন্ত্রের কথা বলা আছে, আমরা বেশ কয়েকটা পড়েছি, যাতে আমি এখানে আগে দেখা যায়। হ্যাঁ, একটু হালকা ঘুরাই দাও। ওকে, ঠিক আছে, ওকে ডান। এইটা তো কাটে নাই, কাটছে এই সাইডে? ওকে, এখন আসো। এটা শুধুমাত্র যে আমি মাঝে মাঝে ক্লাস নিলে সবাই ক্লাস করতে পারে না, হ্যাঁ, এজন্য আমারও অনেক খারাপ লাগে, জানো তো, আমি অনেক কষ্ট পাই। এজন্য ভাবি যে কিছু কিছু ক্লাস রেকর্ডেড থাকলে আমার ভালো লাগবে, তোমরা কিছু দেখতে পারবা বা অনেকে আবার রিভিশন দিতে পারবা। ঠিক আছে, এখন চলে আসো তন্ত্রের বিষয়টা। আমাদের বইয়ে 3টা তন্ত্র নিয়ে কথা বলা হয়েছে। প্রথমত 13.1-এ কি আছে? ত্বক তন্ত্র। ইংলিশ নাম কি? ইন্টেগুমেন্টারি সিস্টেম। একটু গালাগালি না কিন্তু, হ্যাঁ, ইন্টেগুমেন্টারি সিস্টেম মানে ত্বকতন্ত্র। এরপরে কি আছে দেখো, 13.2-তে আছে হচ্ছে শ্বসন তন্ত্র। কি আছে? রেসপিরেটরি সিস্টেম, মানে রেসপিরেশন মানে কি? শ্বসন। আমরা এই যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এগুলো পড়ছি না? তো এই যে শ্বাস নিই, প্রশ্বাস ত্যাগ করি, নাকি প্রশ্বাস নিই, নিঃশ্বাস ত্যাগ করি? নিঃশ্বাস ত্যাগ করি। শ্বসন। কেউ যদি মারা যায় কি বলে? আজকে যদি তুমি নিউজ শোনো, শেখ হাসিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বলবে কি প্রশ্বাস ত্যাগ করছেন? কি করবে? না, বলতে পারে না শেখ হাসিনা শেষ প্রশ্বাস আজকে গ্রহণ করেছেন, এটা বলতে পারে। আচ্ছা, তো দেখো শ্বসনতন্ত্র আছে। আর পরবর্তীতে কি আছে? শ্বসনতন্ত্রের পরে আছে হচ্ছে রেচনতন্ত্র। ঠিক আছে, যেটা আসলে ক্লাস 9-এ আগের যে কারিকুলাম সেখানে ছিল, এবং এই ছবি টবি আছে, এগুলো আমরা, তো আজকে আমরা মেইনলি প্রথমটা ভালো করে শেখার চেষ্টা করব যতটুকু সম্ভব। তাহলে প্রথম তন্ত্রের নাম কি? ত্বকতন্ত্র। তো এটা নর্মালি তোমাদের লেভেলের কিছু না, বাট যদি আমরা নতুন যে কারিকুলাম সেই সিস্টেমের কথা বলি তাহলে তোমাদের লেভেল হিসেবে ঠিক আছে। ওকে, কিন্তু শিখতে হবে, না শিখলে আবার ওটা ঠিক থাকবে না। ঠিক আছে, প্রথমে চলে আসি বইয়ে। দেখো কি লেখা আছে? ত্বকতন্ত্র, ইংলিশ হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। আমাদের শরীরের বাইরের আবরণটি হচ্ছে ত্বক,
ওই লাইটটা অফ করে রাখো। বাইরের আবরণটি হচ্ছে ত্বক। তাহলে ত্বক, বাইরের আবরণ হচ্ছে ত্বক। এই ত্বক আমাদের শরীরকে রোদ তাপ, বাইরে থেকে যখন আমাদের দেহে রোদ লাগে তাপ লাগে সেগুলোকে শরীরের ভেতরে কি ঢুকতে দেয়? তোমার হার্টে কখনো তাপ লাগবে? লাগবে? কেউ লাগতে দিবে? দিবে না। কে দিবে না? ত্বক দিবে না। এরপর আসো, জীবাণুর আক্রমণ কিংবা আঘাত থেকে রক্ষা করে। যে কোনো আঘাত থেকে, মনে করো দুপুরে কি হয়েছে, আমি ড্রয়ার টানতে গিয়ে দরজার পাশে হাতে আঘাত লাগছে, এখানে দেখো ফুলে গেছে, লাল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই হাতের আঙ্গুল ভেতরে যে হাড় ছিল এটাকে রক্ষা করছে কে? ত্বক। এবং দেখো এখানে ফুলে যে লাল কেন হয়েছে, কারণ এখানে রক্ত চলে আসছে। ওইখানে যে ধমনী ছিল, রক্ত নালী ছিল, ওটা আঘাত লাগার কারণে ওখানে বেশি পরিমাণে রক্ত চলে আসছে, ফলে ওটা ফুলে গেছে। এখন যদি ওইখানে ত্বক না থাকতো, রক্ত বেরো যেত না বাইরে? করতে দিছে? এটা দেয় না। তাহলে এই যে কাজগুলা ওরা রক্ষা করে আমাদের। সো শরীরের ভেতরকে সংরক্ষণ করে, শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। মানে আমাদের বডির তাপমাত্রা কিন্তু অলওয়েজ সেম থাকে। মনে করো বাইরে 20°C তাপমাত্রা, তোমার বডির টেম্পারেচার কি কমে যাবে? বা মনে করো তুমি মরুভূমিতে গেলা, 50°C তাপমাত্রা, তোমার বডির টেম্পারেচার বেড়ে যাবে? তাপমাত্রা বাড়বে না। তার মানে বাইরের পরিবেশের সাথে আমাদের দেহের তাপমাত্রা কি বাড়ে বা কমে? কমে না। এই কাজটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? ত্বক, ঠিক আছে? অর্থাৎ যে আমাদের চারপাশ থেকে কাভার করে আসে, কাভারিংস বা ত্বক। আবার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্পর্শের অনুভূতি দেয় এবং ব্যথার অনুভূতি দেয়, যেটা আসলে লেখা নাই। উষ্ণ কিংবা শীতল তাপমাত্রার অনুভূতিও এই ত্বকের মাধ্যমে আমরা পেয়ে থাকি। মানে বাইরে যদি ঠান্ডা থাকে তুমি ফিল করতে পারো না? ফিল করি আমরা কি করে? ত্বকের মাধ্যমে। মনে করো বাইরে ঠান্ডা, তুমি এবার কম্বল মুড়ি দিছো, তখন ঠান্ডা আস্তে আস্তে কমে যাবে না? কারণ ঠান্ডা কি তোমার ত্বকে আর তখন লাগবে? তখন ত্বকের সেন্সিটিভিটি কি বলবে যে ঠান্ডা নাই, গরম লাগতেছে, বা টেম্পারেচার নর্মাল। বুঝতে পারছো? আবার মনে করো যে গরমে তুমি টাচ করলা, হাত কি তুমি রাখতে পারবো এখানে? তো আমার হচ্ছে আমার কাজিন, আমার খালাতো ভাই, ছোট যখন ছিল ও করতো কি, ও এরকম একদিন আমার সামনে, আমরা সবাই বসে আছি চা খাবো, এখন ওইখানে গরম পাত্রে পানি রাখা আছে, ওই এবার এভাবে টাচ করছে, টাচ করে ঠান্ডা, ঠিক আছে? ও হচ্ছে গরমকে বলে ঠান্ডা, হ্যাঁ, ওই সময় গরমকে ঠান্ডা বলতো। তো এটা আমার এখনো মনে আছে, আমি মাঝে মাঝে বলি। তো এই যে সবকিছু, তাহলে কোথায় টাচ লাগছিল গরমটা? ত্বকে, স্কিনে। ওই স্কিনের এই সেন্সেশনটা কোথায় চলে গেছে? মস্তিষ্কে, ঠিক আছে? তো এইভাবে আমরা সেন্সেশন পেয়ে থাকি। স্পর্শ মানে কি? অনুভূতি। সেন্সেশন, অনুভূতি মানে কি? সেন্সেশন, সেন্সেশন। ওকে, এখন চলে আসো পরবর্তীতে আমাদের বইয়ে কি লেখা, আমাদের শরীরের বাইরের আবরণ হচ্ছে ত্বক। এখন ত্বকের সাথে সাথে আর কি আছে একটু আইডিয়া করো বই পড়ে, কি থাকতে পারে আর? নাফিস, তুমি বলো তোমার আঙ্গুলে কি কি আছে? শুধু ত্বক ছাড়া আর কি আছে? তারপর তুমি বলো। স্বচ্ছ না তোমার নাম? দাঁড়াও, তোমার মাথায় এগুলো কি কালো কালো? চুল। তো মাথার ত্বক আছে না? ত্বকে আবার কি আছে? চুল আছে। গায়ে আবার লোম আছে না? আছে তো। তাহলে ত্বকে শুধু যে স্কিন, চামড়া থাকে এমন কি হয়? ত্বকে আবার আমরা নখ পাচ্ছি, চুল পাচ্ছি, তাই না? বসো। আবার কিছু গ্রন্থি থাকে, ঠিক আছে? আবার ত্বকের ভেতরের দিকে এই যে স্পর্শ পাওয়ার জন্য অবশ্যই কি লাগবে? স্নায়ু লাগবে না? মানে সেন্সেশন নেওয়ার জন্য কি লাগবে? নার্ভ বা স্নায়ু লাগবে, নাহলে কি তুমি পাবা? সবকিছু কোথায় চলে যায়? মস্তিষ্কে। ধরো তোমার এখানে কেউ টাচ করলো, এই টাচ সেন্সেশনটা কোথায় চলে যাবে? মস্তিষ্কে। তাহলে এখানে স্নায়ু থাকতে হবে না, নাহলে কি যেতে পারবে? ত্বকেও অবশ্যই কি আছে? স্নায়ু আছে। ওকে, রক্ত নালী আছে। রক্ত নালী যদি না থাকতো তাহলে কি খাদ্য পুষ্টি আসতে পারতো? খাদ্য পুষ্টি না আসলে কি কোষটা বাঁচতে পারতো? কোষকে বেঁচে থাকার জন্য অবশ্যই কি লাগবে? রক্ত লাগবে, সেগুলো এখানে চলে আসবে। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের ত্বকতন্ত্র। এবং সবথেকে ইম্পর্টেন্ট লাইন যদি আমি বলি, আমরা আগের অংশে দেখছিলাম না অনেকগুলো তন্ত্র আছে আমাদের বডিতে। যদি প্রশ্ন করা হয় আমাদের দেহের সবচেয়ে বৃহত্তম তন্ত্র কোনটা, এক কথা অ্যান্সার হচ্ছে ত্বকতন্ত্র। কেন বলতো? কারণ সবকিছুকে কাভার করে আছে কে? ত্বকতন্ত্র। এর থেকে কি অন্য কেউ বড় হতে পারবে? পারবে না। মনে করো যে বাংলাদেশ, মনে করো ইন্ডিয়া তো অনেক বড়, ইন্ডিয়া কি পৃথিবীর চেয়ে বড় হইতে পারবে? পারবে না। তো সেম, কারণ পৃথিবীর মধ্যে তো সবাই আছে, আর অন্য যত অঙ্গ সবাই কোথায় আছে? ত্বক দিয়ে আবৃত অবস্থায় আছে। তো সবচেয়ে বড় অঙ্গ কোনটা হবে? ত্বক। ওকে, তাহলে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে, সরি অঙ্গ না, সবচেয়ে বড় তন্ত্র হচ্ছে ত্বক। মানবদেহের সবচেয়ে বড় তন্ত্র হচ্ছে এই ত্বকতন্ত্র।
ডান। তাহলে এবার আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে? তো প্রথমে চলে আসো, ত্বকের ইংলিশ নাম কি? বারবার বলছি আমি, স্কিন নাকি স্কিন? স্কিন, হ্যাঁ, এটা একটু কম হবে। তো ত্বক হচ্ছে স্কিন। এখন এই ত্বক সম্পর্কে কি কি আছে জানবো, এরপরে স্কিনের ভেতরে আরো কিছু বিষয় আছে। ত্বকে নখ বলেছি, তারপর কি আছে? চুল, তারপর কি আছে? গ্রন্থি আছে। এখানে কিছু বানান টানান ভুল আছে, নাম ভুল আছে, সেগুলো আমি ঠিক করে দিব। তারপরে কাজ আমরা অলরেডি পড়ে ফেলছি, আবার একটু রিভিশন দিতে হবে। তো প্রত্যেকটা বিষয় আসলে দেখার বিষয় আজকে, হ্যাঁ। সবকিছু তোমার বইয়ে কোনো ছবি নাই, কোনো ঠিকঠাক ছবি নাই। তো আমি যখন তোমাদের পড়ানোর জন্য দেখছিলাম, তখন আমি একটু হতাশ হয়েছি। এত সুন্দর একটা বই বানাইছে, এত ইনফরমেশন দিয়েছে, কিন্তু কোনো ছবি দেয় নাই। এটা হতাশাজনক। তো দেখো, অবশ্য ছবি দিলে আমি কি পড়াতাম, ছবি দেখেই পড়াতাম, আমার এত কষ্ট করা লাগতো না। এখন আসো, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ত্বকের ওজন প্রায় 3 কেজির কাছাকাছি। প্রায় কত কেজি? 3 কেজি। কেন বলো তো, কেন 3 কেজি জানো? 1 2 4 5 হইতে পারতো না? কেন 3? কারণ ত্বকে কি? ত্বক। আর ত্বক কত হবে? 3 কেজি। মনে থাকবে? তাহলে ত্বক কত কেজি? এই বলবো কখনো ত্বক কত কেজি? 3 কেজি। খুব সিম্পল, বলো। না, বলছে পূর্ণবয়স্ক মানুষের। দ্যাট মিনস আমি বলি, ওয়েট, এখানে একটা এই যে সিস্টেম বা যে ওজন বা যা যা দেওয়া হয় না নর্মাল, এগুলো দেওয়া হয় একটা গড় মানুষের। গড় কিভাবে হয়? মানে সব মানুষকে মনে করো যে 1 লাখ মানুষের উপর গবেষণা করা হয়েছে। তো প্রত্যেকের আকার আকৃতি, প্রত্যেকের বৈশিষ্ট্য সবকিছু মিলে একটা গড় করা যেতে পারে। সেই গড় হচ্ছে এখানে দেওয়া হয়। বুঝতে পারছো? মানে একদম যে তোমার 3 কেজি হবে তা তো হবে না, তোমার কম বেশি হতে পারে, কিন্তু গড় করলে কত হবে? সবারটা গড় করলে কত পাওয়া যাবে? 3 কেজির মতো পাওয়া যাবে। বুঝতে পারছো? ওকে ওকে, এরপর আসো, এটি প্রায় 2 মিলিমিটার পুরু। কতটুকু পুরু? 2 মিলিমিটার। কেন বলো তো? কারণ ত্বকে কয়টা লেটার আছে? 2টা। তাহলে ত্বক মনে করো বাদ, তাহলে কয় মিলিমিটার হবে? 2 মিলিমিটার। 3 কেজি 2 মিলিমিটার। কি হবে বলো তো? 3 কেজি 2 মিলিমিটার। আচ্ছা, এরপরে এবার বলছে কি, কোথাও কম পুরু, কোথাও বেশি পুরু। এটাকে ফিল করো তোমরা? কোথায় বেশি পুরু আছে? ম্যাক্সিমামই তো, হ্যাঁ, পায়ের তলায়। পায়ে যাচ্ছ কেন? হাতে নাই? হাতের এই যে তালুতে কি আছে? কি আছে? পুরু আছে না ত্বক? আবার পায়ের তালুতেও কি আছে? পুরু আছে। কিন্তু বাকি সব জায়গায় কি আছে? ত্বক হচ্ছে পাতলা। তাহলে ত্বক আবার 2টা আছে, থিক স্কিন আর থিকের বিপরীত শব্দ কি বলো? কেউ বলতে পারবা? স্বচ্ছ বলো। থিকের বিপরীত শব্দ কি? থিন। থিন ভুলে গেছো? ভুলে যাওয়াটা অস্বাভাবিক না, ভুলে যেতেই পারি, কিন্তু চর্চা করতে হবে। তাহলে থিক আর বিপরীত শব্দ কি? থিন। থিক এন্ড থিন। তো থিক স্কিন আর থিন স্কিন। তো থিন স্কিনের সবচেয়ে ভালো একটা উদাহরণ দিয়েছে হচ্ছে চোখের পাতা। এটা মনে করো আমরা, মানে এই ত্বকগুলোর থেকেও এটা একটু থিন, বাট এই সবগুলো আসলে থিন স্কিন। আর হাত এবং পায়ের তালুতে আমাদের কি থাকে? থিক স্কিন থাকে। ওকে, তাহলে স্কিন হচ্ছে 2 রকম, থিক আর থিন স্কিন। এখন চলে আসি মানুষের ত্বক নিয়ে আমরা পড়াশোনা করব। চামড়া বা ত্বক 3 স্তরে। কয়টা স্তর? 3টা স্তর। তাহলে কি কি স্তর আছে নাম দেখো। এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এখন দেখ, সব জায়গার কমন শব্দ কি বলো তো? আচ্ছা, রেকর্ড হচ্ছে তো? শিওর? এই তোমরা দেখো তো, হচ্ছে তো? আচ্ছা, দেখো সবগুলো ডার্মিস একটু দেখো। ডার্মিস, ডার্মিস, ডার্মিস। প্রথমটার নাম কি? এপিডার্মিস। শেষেরটার নাম কি? হাইপোডার্মিস। আর মাঝখানেরটার নাম কি? ডার্মিস। ওকে, এখন আমরা একটু ছবি দেখে আসি যে ডার্মিস মানে কি আর ডার্মিস কি। প্রথমত আমি একটু বোঝাই দিই যে দ্য মিনিং অফ ডার্মিস ইজ ত্বক। তাহলে ডার্মিস মানে কি? ত্বক। ডার্মিস মানে কি? ত্বক। আবার বলছে ভাই স্কিন মানেও তো ত্বক। তো যখন আমরা সায়েন্টিফিক বা মেডিকেলের যে ওয়ার্ড গুলা, সেগুলো যখন আমরা জানতে চাই, তখন আমাদেরকে জানতে হবে আসলে স্কিন না বলে আমরা কি বলি? ডার্মিস। কারণ এই শব্দগুলো সব আসছে কি? ল্যাটিন ভাষা থেকে। তো এই ভাষাতে মেইনলি ত্বককে কি বলা হয়? ডার্মিস। ঠিক আছে, এখন চলে আসো, দেখো তো উপরের দিকে আমি যদি দেখি, এখান থেকে এইটুকুর নাম কি দেওয়া হচ্ছে? এপিডার্মিস। আচ্ছা, আর দেখো এই মাঝের টুকুর নাম কি দেওয়া হচ্ছে? এই যে এই পর্যন্ত, ডার্মিস। আর যে শেষের দিকে একদম নিচে এইটুকুর নাম কি দেওয়া হচ্ছে? হাইপোডার্মিস। তার মানে এখান থেকে আমরা অনেক আইডিয়া পাবো, এবং এই আইডিয়াগুলো তোমাদের শুধুমাত্র যে এইটার বেসিকে কাজে লাগবে তা না। তোমরা যারা দেখছো তোমাদেরকেও বলছি,
এটা সব জায়গায় কাজে লাগবে। দেখো কি কি কাজে লাগবে। এপি মানে হচ্ছে বাইরে। এপি মানে কি, আমার আসলে ঠান্ডা যথেষ্ট লেগেছে। এপি মানে হচ্ছে বাইরে, তাহলে ভাইয়া বা আমরা বলতে পারি উপরে, না বলে বাইরেই বলি। হাইপো মানে হচ্ছে নিচে। হাইপো মানে কি, নিচে বা কম, ঠিক আছে। আর এপি মানে হচ্ছে বাইরে। তাহলে দেখো তো, যদি আমরা পুরাটা স্কিন চিন্তা করি, তাহলে এই উপরের অংশটা তো আসলে বাইরের দিকে আছে, তাহলে বাইরের দিকের অংশকে আমরা কি বলবো, এপিডার্মিস, ঠিক আছে। আর মেইন এটা হচ্ছে মাঝের, এটার নাম কি হচ্ছে ডার্মিস। আর তার নিচে যে আছে, নিচে মানে কি বলেছি আমরা, হাইপো মানে কি নিচে, হাইপো মানে কি নিচে বা কম, তাহলে হাইপো মানে হচ্ছে এই ক্ষেত্রে নিচে হিসেবে ইউজ করা হবে। তাহলে এই পার্টটুকুর নাম কি হবে, হাইপোডার্মিস। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো, যে কোনো কিছুতে বাইরে কি হবে, এপি হবে, আর নিচে হইলে কি হবে, হাইপো হবে। তাহলে ডার্মিসের ক্ষেত্রে, ডার্মিসের বাইরের দিকে কি আছে, হাইপোডার্মিস। ডার্মিসের নিচে কি আছে, সরি, ডার্মিসের উপরের দিকে কি আছে বা বাইরের দিকে, এপিডার্মিস। আর নিচের দিকে কি আছে, হাইপোডার্মিস। আর মেইনটা কি, ডার্মিস। ওকে, এবার চলো ডার্মিস নিয়ে একটু পড়াশোনা করে আসি আমরা। তো তোমাদের বইয়ের লাইনগুলাই মেইনলি দেখাবো, খুব এক্সট্রা দেখাবো এমন না। তাহলে দেখো বইয়ে কি লেখা আছে, এটি একেবারে উপরের স্তর, তাই লেখা আছে না? আমরা তো বুঝতে পারছি। এখন কি আমাদের কোনো কনফিউশন চিন্তা করা লাগবে, মুখস্থ করা লাগবে? তো সবচেয়ে উপরের স্তর কি হবে, বাইরে থাকবে। ত্বকের এই স্তরটি আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি। তুমি নিজেই চিন্তা করে দেখো, তাহলে যেটা বাইরে থাকে, আমরা যেটাকে আসলে স্পর্শ করি এবং দেখতে পাই, এটা আসলে কোনটা? অবশ্যই যে বাইরে যেটা আছে, অর্থাৎ এপিডার্মিস। তুমি যদি ছবির দিকে খেয়াল করো, এটা একটা স্লাইস কাটা, তো এই উপরেরটুকু দেখো, এই যে এইটুকুই মেইনলি আমরা খুব স্পর্শ করি না, এই যে এই অংশটুকু, এটা হচ্ছে সেই এপিডার্মিস। এটি আমাদের গায়ের রং নির্ধারণ করে। দেখছো, এরাও হচ্ছে বৈষম্য করতেছে রং নিয়ে, বর্ণবাদী। গায়ের রং নির্ধারণ করে দেয়, তাহলে কোন স্তর বলো, এপিডার্মিস, ঠিক আছে। মনে করো আমি তো কালো, মনে করো তুমি সাদা, তাহলে কেন হয়েছে, কারণ এপিডার্মিস কালো, এপিডার্মিস সাদা, তাই তাই না? আসলে কালো হোক সাদা হোক, মনটা কি হইতে হবে, সাদা, মন সাদা হইতে হবে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই মন সাদা হইতে হবে, কিন্তু সবার কি ভেতরে রক্ত লাল না? তো এগুলো অনেক কথাবার্তা আছে, এগুলো আমি আর না বলি, এখন সময় নাই। দেখো কি বলছে, শরীরে পানি প্রতিরোধক, এটা একটু ভালো করে বক্স করো। মানে ত্বক হচ্ছে পানি প্রতিরোধক, খুব সিম্পল। মনে করো ত্বক পানি প্রতিরোধক হইল না, তুমি সুইমিং পুলে বা পুকুরে নামলা গোসল করতে, হ্যাঁ মনে করো তোমার ত্বকের মধ্যে পানি টানি ঢুকে হাত হয়ে গেল এরকম মোটা, পা হয়ে গেল হাতির মতো, হ্যাঁ মনে করো পেট হয়ে গেল গন্ডারের মতো, ঠিক আছে, এরকম হতে পারতো না? ত্বক দিয়ে কি পানি ঢোকে? ত্বক দিয়ে পানি ঢোকে না। তাহলে ত্বকটা আসলে কি পানি প্রতিরোধী, খুবই ইম্পর্টেন্ট। ত্বক যদি পানি প্রতিরোধী না হতো, তাহলে এটার আসলে অস্তিত্বই থাকতো না। এবং আমাদের সৃষ্টিকর্তা বা বলতে পারো আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে, যে ত্বকটাকে যেন বডির সবকিছু থেকে এটাকে প্রোটেকশনে রাখতে পারে, বডির ভেতরে যেন কোনো কিছু না যাইতে পারে, বা বাইরে থেকে কোনো কিছু না ঢুকতে পারে, তাই না? আর ভেতর থেকে যেন কোনো কিছু বেরোইতে না পারে। এই জন্য ত্বকের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ত্বকটা পানি প্রতিরোধী। পানি প্রতিরোধ কেন করে? কারণ ত্বকে থাকে হচ্ছে কেরাটিন। কি থাকে? কেরাটিন, কেরাসিন না কিন্তু কেরাটিন, লিখে রাখতে পারো। পানি প্রতিরোধ করে কেন? কারণ ত্বকের উপরে একটা আবরণ থাকে কিসের? কেরাটিনের। কেরাটিন নামে একটা পদার্থ, যার কারণে সে হচ্ছে পানিকে আসতে দেয় না, পানিকে বিকর্ষণ করে, ঠিক আছে। এবার আসো ডার্মিস। তাহলে এপিডার্মিস তো ক্লিয়ার আমাদের কাছে। এবার ডার্মিসে কি লেখা আছে, এটা এপিডার্মিসের পরবর্তী স্তর। এটি এই স্তরটি সবচেয়ে পুরু। তো তোমরা দেখো তো হ্যাঁ, এই যে এইটুক থেকে এইটুকু কি দেখছিলাম আমরা, এপিডার্মিস। এইটুকু কি, হাইপোডার্মিস। সবচেয়ে বড় অংশ আসলে কোনটা? ডার্মিস, সবচেয়ে পুরু স্তর ডার্মিস। এখন এটাই সব থেকে ইম্পর্টেন্ট স্তর, কারণ এর মাঝে কি কি আছে দেখো। এর মাঝে আছে হচ্ছে লোমের গোড়া, ঘাম ও তেল গ্রন্থি। এই তেল গ্রন্থির অপর নাম পাশে লিখে রাখো। তেল গ্রন্থির অপর নাম হচ্ছে শ্বেত গ্রন্থি, শ্বেত। ঘাম গ্রন্থি, তেল গ্রন্থিকে আমি এখনই বলে ফেলি, পরেও এগুলো আছে, কিন্তু এখন বললে কি হবে, ইজি হবে পরে আমাদের পড়তে। ঘামের ইংলিশ কি? সোয়েট। কিন্তু তোমাদের বইয়ে আরেকটা ইংলিশ আছে, খুব একটা বিশাল একটা কঠিন ইংলিশ দিয়ে রাখছে, বোঝাই দিব। তেল গ্রন্থি হচ্ছে শ্বেত। মানে দেখো শ্বেত কি আর ঘাম কি? ঘাম তো সবাই বুঝি, কিন্তু শ্বেত অনেক সময় বুঝি না। মনে করো তুমি রাত্রেবেলা ঘুমাই সকালবেলা উঠছো, সকালবেলা উঠে তুমি দেখো কি তোমার ত্বকে কেমন একটা আঠা আঠা তেল একটা ওয়াইলি ভাব চলে আসছে। তা নিশ্চয়ই কিছু একটা ত্বক থেকে খরিত হয়েছে, তাই না? কি খরিত হয়েছে? যেটা খরিত হয়েছে ওইটাই হচ্ছে শ্বেত।
বা তেল, ঠিক আছে? ওটার আমরা মেইনলি তেল বলে না, ওটাকে বলে শ্বেত, বইয়ে লিখছি সমস্যা নাই। ওটার নাম কি? শ্বেত। আমার কথা শুনতে পাচ্ছ তো? মনে হচ্ছে যে আমার ঠান্ডা আরো বেশি লাগবে। ভাই এটা অফ করে দে, আজার অফ করে দে। হ্যাঁ ওকে গুড। ডার্মিসের প্রকারভেদে ডার্মিস আসলে আসে নাই, এখানে বলছে কি স্কিনের প্রকারভেদে ডার্মিস আসছে। মানে বুঝতে পারছি, আমি তোমার কথা বুঝছি। বিষয়টা সেটা ডার্মিসের প্রকারভেদ না, এটা হচ্ছে ডার্মিস এর শব্দের অর্থ হচ্ছে ত্বক। এই শব্দটা আমরা মেডিকেল সায়েন্সে ইউজ করা হয়, ল্যাটিন ভাষার শব্দ, বুঝতে পারছো? আবার স্কিনটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, তো সবকিছুকে মিলে বলা হয় স্কিন বা ত্বক। আবার ডার্মিস মানে ত্বক আমরা বুঝি, ডার্মিস মানে ডার্মিস। কিন্তু আমি যখন তোমাকে বলবো ডার্মিস মানে ডার্মিস, তুমি কি বুঝবা? তোমাকে আমাকে কি বুঝাইতে হবে? ডার্মিস মানে ত্বক, এটা বুঝাইতে হবে না? এই জন্য তোমাকে বোঝানো হয় কি ডার্মিস মানে ত্বক, বুঝতে পারছো? ওকে, এখন চলে আসো তাহলে ঘাম গ্রন্থি শ্বেত গ্রন্থিকে আমি একটু এই ছবি থেকে দেখাই দিব, হ্যাঁ, যেহেতু ছবি একটা এখানে আছে। তো দেখো এই যে ডার্মিসের ভেতরে দেখো এই যে হেয়ার আছে না, এখানে কি বলেছিলাম লোমের গোড়া, এই যে লোমের গোড়া আছে না এখানে, লোমের গোড়া মেইনলি এই এলাকা জুড়ে থাকে, লোমের গোড়া এখানে আছে। আবার দেখো এইখান থেকে একটা গ্রন্থি আঁকানো আছে, এই যে পেঁচানো পেঁচানো দেখছো এখানে একটা, তো এইখান থেকে এইখান দিয়ে বেরোয় যায়। এখানে আমাদের লোমকূপ থাকে, কি থাকে লোমের গোড়ায়? লোমকূপ। এটা হচ্ছে আমাদের ঘাম গ্রন্থি। এটা কি গ্রন্থি? দেখো ইংলিশে কি লেখা আছে এখানে? সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি, গ্ল্যান্ড মানে কি? গ্রন্থি। তাহলে সোয়েট গ্ল্যান্ড মানে কি? ঘাম গ্রন্থি। আর এই যে এটা দেখো অয়েল গ্ল্যান্ড লেখা আছে না, অয়েল গ্ল্যান্ড মানে কি হবে? তেল গ্রন্থি। বা এর আরেকটা নাম যেটা শ্বেত বললাম, এর আরেকটা নাম হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড, একটু পরে বুঝাই দিব। তাহলে দেখো এই সাইড দিয়ে লোমের সাইড দিয়ে এখানে এখানে থাকে। তাহলে এই যে গ্রন্থিটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই লোমের গোড়া দিয়ে আসলে ওঠে। খেয়াল করে দেখো, এটা কিন্তু লোম, তাই না? এই যে শ্বেত বা অয়েল, এটা কিন্তু এর নিজের কোনো আলাদা নালী নাই, ও হচ্ছে লোমের সাইড দিয়ে উঠে যায়, বুঝতে পারছো? আর যে ঘাম গ্রন্থি সে কিন্তু লোমের সাইড দিয়ে ওঠে না, তার জন্য আলাদা কি আছে? এরকম নালী আছে, যেখান থেকে ছিদ্র আছে সেখান থেকে সে বের হয়, বুঝতে পারছো? তাহলে ঘামের একটা আলাদা ছিদ্র আছে ঘাম বেরোনোর জন্য নালীর, কিন্তু শ্বেত বা অয়েল বেরোনোর জন্য কি ছিদ্র আছে? নাই। তাহলে ও হচ্ছে লোমের গোড়া দিয়ে বেরোচ্ছে। ও কোথায় থাকবে? অবশ্যই লোমের কাছাকাছি থাকবে। ক্লিয়ার? এই ছবি কি বুঝছো? এই আমি এখন যা পড়ালাম এটা মনে করো মেডিকেলের পড়াশোনা। নর্মালি আমি প্রথম যে শিখছি মেডিকেলে, তোমাদের এগুলো এখন পড়াচ্ছি। মেডিকেলে খুব নর্মাল, মানে ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে এগুলো আছে। এখন আসো তাহলে ডার্মিসের ভেতরে হচ্ছে লোমের গোড়া, ঘাম ও তেল গ্রন্থি। ডার্মিসে কি থাকে? ক্লিয়ার? লোমের গোড়া, লোমের গোড়ায় কি থাকবে? তেল গ্রন্থি। আর আর কি থাকবে? আর একটা গ্রন্থি কি থাকবে? ঘাম গ্রন্থি। ঠিক আছে, এবার চলে আসো হাইপোডার্মিস। এটি হচ্ছে ত্বকের সবচেয়ে নিচের স্থান। আমি কি বলছিলাম? হাইপো মানে কি? নিচে। এটি মূলত চর্বি দিয়ে গঠিত এবং এই স্তর আমাদের তাপমাত্রার তারতম্য থেকে রক্ষা করে। তো তুমি দেখো এই ছবির দিকে একটু ভালো করে লক্ষ্য যদি করো, এই যে এরকম ছবিগুলোকে আমরা কি চর্বি বলি না? চর্বি সবাই দেখছো না? দেখো হলুদ কালারে মোটামুটি বোঝা যাচ্ছে, এই যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলা গোল্লা গোল্লা, এগুলা কি? সব চর্বির স্তর। মানে এই যে এখান থেকে এটুকু কি? চর্বির স্তর। তাহলে চর্বি হচ্ছে মেইনলি তাপটাকে যেতে দেয় না, মানে যেখানে তাপটাকে আবদ্ধ করে রাখে অথবা তাপকে ঢুকতে দেয় না, বুঝতে পারছো? এটা হচ্ছে চর্বি। তাহলে চর্বির কাজ মেইনলি কি? তাপমাত্রার তারতম্য থেকে রক্ষা করে, অর্থাৎ তাপমাত্রার তারতম্য থেকে রক্ষা করে কে? চর্বি। আর চর্বি কোন স্তরে থাকে? হাইপোডার্মিসে। সো আমাদের হাইপোডার্মিসের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, পারবো? নেক্সট চলে আসো, আমরা কি পড়লাম? এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এখন এই ছাড়াও আমাদের স্পেশাল কি কি থাকে? নখ থাকে, চুল থাকে, আর কিছু গ্রন্থির কথা আমরা বলেছি। তো দেখো আমি চাচ্ছি গ্রন্থি একটু আগে পড়াই ফেলতে, তাহলে কি হবে? এতক্ষণ আমরা তোমাদের বই একটা ছবি আছে, সবাই দেখো এটা একটু মিলাই নিবা। এটা হচ্ছে এইখান থেকে একটু এপিডার্মিস, আর এখান থেকে এটা কি? এই যে এইখান তো ডার্মিস, আর এখান থেকে একটু কি? হাইপোডার্মিস। এই দেখো এই যে হলুদ কালারে দেওয়া আছে, এটা কি? চর্বি। আর এই যে আমি একটু আগে তোমাদের দেখালাম পেঁচায় পেঁচা, এটা কি? ঘাম গ্রন্থি। আর এই যে লোম দেখা যাচ্ছে, দেখছো লোমের গোড়া না এটা? আর লোমের সাইডে কোন গ্রন্থি আছে? এটা একটু পাশে লিখে রাখো, তেল গ্রন্থি, তেল বা শ্বেত গ্রন্থি, তেল বা শ্বেত গ্রন্থি। এই একটা ছবি তোমাদের বই আছে, তেল বা শ্বেত গ্রন্থি। আর উপরে তো স্কিনের লেয়ারটা বোঝা যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়। এখন গ্রন্থি, এই যে গ্রন্থিতে চলে আসি আমরা। তাহলে দেখো কি লেখা আছে? ত্বকের সর্বত্র নানা রকম গ্রন্থি রয়েছে, যেগুলো থেকে
জলীয়, তৈলাক্ত কিংবা লবণাক্ত দ্রব্য চামড়ার ভেতর থেকে চামড়ার ওপর নির্গত হয়। সহজ কথা, যে এগুলোর মাধ্যমে কি হচ্ছে, সবাই এই গ্রন্থিগুলা কি করতেছে, এখানে যে দ্রব্যগুলা চামড়ার ভেতরে তৈরি হচ্ছে সেগুলো কোথায় বের করে দিচ্ছে, চামড়ার বাইরে, ওটাই বোঝানো হয়েছে। তাহলে কি কি বের করে দিচ্ছে, জলীয় হতে পারে, তৈলাক্ত হতে পারে, লবণাক্ত হতে পারে। মানে লবণাক্ত, লবণ থাকলে অবশ্যই কি থাকবে, লবণ কি এমনি এমনি বেরোতে পারবে, জলের মধ্যে দ্রবণীয় হইতে হবে। ঘাম আসলে লবণ, ঘাম কি লবণ। অনেক সময় অনেকে ছেলেরা মেইনলি যখন খেলাধুলা করে আসে, মনে করে একটা জামা ঘামে ভিজে গেছে, দেখবা যে এলাকায় ঘাম শেষ হয়েছে ওইখানে তুমি রেখে দিলে সাদা সাদা হয়ে যায় না, সাদা কালারের গুলা কি বলতো, লবণ। সাদা কি তোমার বডি থেকে যে লবণ বেরোচ্ছে সেই লবণ হচ্ছে সাদা সাদা হয়ে যায়, বুঝছো, বুঝতেছো তুমি, শিওর? আচ্ছা দেখো, এখন চলে আসো, বইয়ে কি লেখা আছে, সুডোরিফেরাস গ্রন্থি। ভাইয়া দিস ইজ দ্য সোয়েট গ্ল্যান্ড। সুডোরিফেরাস মানে কি, সোয়েট। বললাম না একটু কঠিন লেখা আছে, পাশে লিখে রাখো সোয়েট, সোয়েট গ্ল্যান্ড। সুডোরিফেরাস গ্রন্থি আর এটার নাম কি, সোয়েট গ্ল্যান্ড বা ঘাম গ্রন্থি, গ্ল্যান্ড, গ্ল্যান্ড। ওকে, এগুলো আমাদের শরীর থেকে ঘাম নির্গত করে, সিম্পল। তাহলে সোয়েট হচ্ছে সুডোরিফেরাস, মনে থাকবে। পরে যে নামটা লেখা আছে এটা আসলে একটু ভুল লেখা, সেরাকিউস, আসলে এটা হবে হচ্ছে সেবাসিয়াস। কি হবে, সেবাসিয়াস, সেবাসিয়াস গ্ল্যান্ড। এটা হচ্ছে তৈলাক্ত। ভাই ওই যে পদার্থের কথা বললাম তৈলাক্ত পদার্থ, ওর নাম হচ্ছে সিবাম, সিবাম। ওটার নাম কি, সিবাম, ACBM, সিবাম, সিবাম। সিবাম বানানটা হচ্ছে একটু দেখে নিতে হবে। আর সিবাম, আর এটা হচ্ছে সিবাসিয়াস। সিবাসিয়াস মানে ওই সিবাম থেকে আসছে, অ্যাডজেক্টিভ হচ্ছে সিবাসিয়াস। আর নিচেরটা কি দেখো, সেরামিউনাস। আসলে সেরামিউনাস, সিরুমেন, আসলে সিরামিউনাস হওয়া উচিত, সেরামিউনাস লেখা। আমি বলছি এটা তোমাকে, দেখো এটা হবে হচ্ছে সিরুমেন, পাশে লিখে রাখো সিরুমেন। এই সিরুমেন মানে কি জানো, সিরুমেন মানে হচ্ছে কানের খৈল, কানে ইয়ার ওয়াক্স। এই ওয়াক্স মানে কি, ওয়াক্স মানে হচ্ছে মোম, আর এই মোমটাকে আমরা কি বলি, কানের খৈল। কি বলা হয়, কানের খৈল বলো না, তাই তো নাকি, খৈল তো বলো। কানের খৈলের নাম কি ইংলিশে, মানে এই নামে সেরোমেন, সেরোমেন, ACBUM, সিবাম। ঠিক আছে, ওকে। এরপর দেখো, তাহলে এটা হচ্ছে ACBUM, প্রথমে ঠিক লিখেছিলাম, সিবাম। ওকে, তো সিবাম থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে সিবাসিয়াস, CACEUS, CEOUS। এত মোটা হয়ে গেছে গালিটা, আমি পাশে লিখে দিচ্ছি, নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ, ACCEOUS, সেবাসিয়াস গ্ল্যান্ড। মানে সিবাম খরিত হয় যে গ্রন্থি থেকে, সেই গ্রন্থির নাম কি হবে, সেবাসিয়াস গ্ল্যান্ড। আর সেরুমেন খরিত হয় যে গ্রন্থি থেকে, তার নাম কি হবে, সিরুমেনাস। তো বইয়ে একটু সুন্দর করে লিখেছে সেরামিউনাস গ্রন্থি, তো একই কথা। তাহলে কানের খৈল বা মোমের নাম কি, সিরুমেন। তাহলে খুব সিম্পল, সিরুমেন খরিত হবে কোন গ্রন্থি থেকে, সিরুমেনাস। এক কথায় কি হবে অ্যান্সার, সিরুমেনাস। ঠিক আছে, সিরুমেনাস বা সেরোমেনাস। ওকে, এবার আসো ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি মানে হচ্ছে, বলতো মানুষ কোন, তোমরা সবাই পড়ছো ম্যামালিয়া পড়ছো না, কড, এটার মধ্যে কি আছে, অনেকগুলা শ্রেণী আছে, শ্রেণীর মধ্যে তোমরা পড়ছো কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিস, সার্কোপটেরিস, তারপর কি অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, আর কি ম্যামালিয়া। তো ম্যামালিয়া মানে কি, যাদের ম্যামারি গ্ল্যান্ড থাকে, দ্যাট মিনস স্তন গ্রন্থি থাকে। স্ত্রী প্রাণীতে স্তন গ্রন্থি থাকে, স্তন গ্রন্থিকে আমরা বলি হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। তাহলে ম্যামারি বাংলা হচ্ছে, ম্যামারি গ্ল্যান্ড মানে কি, ম্যামারি হচ্ছে স্তন। তো যেসব প্রাণীদের স্তন গ্রন্থি থাকে ওদেরকে বলা হয় ম্যামালিয়া। ইয়া মানে লিয়া, আলিয়া মানে হচ্ছে বহন করে। তো তাহলে কি, মানুষের বুকে থাকে মায়ের দুধ এই গ্রন্থি থেকে নির্গত হয়। তো এটাই হচ্ছে বোঝানো হয়েছে। তাহলে মোট গ্রন্থি এখানে চারটার কথা বলা হয়েছে, ত্বকে থাকতে পারে কি কি, সোয়েট গ্ল্যান্ড, ঘাম গ্রন্থি, এর নাম কি দেওয়া আছে, সুডোরিফেরাস গ্রন্থি। সিবাম খরিত হয় কি, সেবাসিয়াস গ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড, মানে শ্বেত বা তৈল। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, সিরুমেন মানে কি, কানের খৈল বা ওয়াক্স মানে মোম। তো সিরুমেন খরিত হয় হচ্ছে সিরোমেনাস গ্রন্থি থেকে। আর ম্যামারি গ্ল্যান্ড, ম্যামারি মানে স্তন, ম্যামারি গ্ল্যান্ড থেকে ম্যামারি, স্তন গ্রন্থি থেকে, স্তন থেকে দুধ খরিত হয়। এই হচ্ছে আমাদের গ্রন্থি। ক্লিয়ার, পারবো আমরা? এবার চলে আসো লাস্ট যে টপিকটা এখানে আছে উপরে,
সেটা হচ্ছে, এটাও একটু কঠিন আছে, একটু সুন্দর। ও প্রথমে আছে নখ, তারপরে আছে হচ্ছে চুল। তো একটু দ্রুত পড়ে ফেলবো আমরা, নখ আর চুল। নখ তো সবাই চিনো, আমি বললেই তোমরা ছবি দেখলেই বুঝতে পারবা নখের কোথায় কি থাকে। খুব সিম্পল, আমাদের হাত ও পায়ের আঙ্গুলকে সুরক্ষা দেয় কে? নখ। এখন ভাবতে পারো ভাই নখ আবার কিভাবে সুরক্ষা দেয়? নখ না থাকলে তো হয়তো কোনো একটা কাজ হইতো। নখ থাকার কারণে সুরক্ষিত হওয়া যায় কিভাবে? কারণ নর্মালি আমরা যে কাজগুলো করি সেই কাজের ক্ষেত্রে ধরো তুমি একটা কোনো কিছু উঁচু করবা, ঠিক আছে, হাত তুমি কোনো কিছু নিচে, মনে করো এটা উঁচু করবা, তুমি এর নিচে হাত দিয়ে দিলা, তাহলে তোমার যদি নখ না থাকতো তাহলে কি ওই স্কিনের চামড়ার সাথে ঘষা লাগতো না, নিচের তলটা ক্ষয়ে যেত বা সমস্যা হতো। কিন্তু সেটা কি হয়? হয় না। আবার স্ট্রাকচারটাও অনেক সুন্দর হয়, যাতে কি হয় পরবর্তীতে এই এই সাইড থেকে তোমার হচ্ছে মাংস কম চেপে যাচ্ছে না, যার কারণে আমাদের হাতে গ্রিপটাতে সুবিধা হয়। মনে করো যদি এখানে প্রেসার দেওয়া হয়, চামড়া কি ওইদিকে সরে যাবে? নখ আছে শক্ত, ঠিক আছে। আর পুলিশদের জন্য সুবিধা কি, ওরা নখ উপড়ায় ফেলে, ঠিক আছে, তখন অনেক ব্যথা লাগে, বুঝছো? আসো নাকি কারোর বাবা মা পুলিশ আছে এখানে? হ্যাঁ, না ভয়ে বলবে না, থাক বলতে হবে না। দেখো এখন আসো, না সে যদি ভালো কাজ করে তাহলে তো সে ভালো, খারাপ কাজ করলে খারাপ, এটাই নর্মাল। এখন আসো, এখানে সুন্দর একটা নখ দেখা যাচ্ছে, কার নখ বলো তো? জানো কার নখ? হ্যাঁ, মানুষের, মানুষেরই তো নখ, কিন্তু কার নখ? এই ছবিটা কার নখের জানো? আইডিয়া করো। শেখ হাসিনার না, হাসো না। এটা কার হতে পারে? তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ না? থাক, তোমাদের আর বলে লাভ নাই। এখন দেখো, না বলবো না। কি হয়েছে? আচ্ছা অবশ্যই বলবো বলবো একটু পরে, আগে আমরা পড়ে নি, না পড়ে বললে মনে থাকবে না, আগে পড়ে নি। কি কি লেখা আছে আমাদের নখে? পাঁচটা অংশ আছে। কি কি? নেল, আল্লাহ নেল লিখছে, নেইল, ঠিক আছে, নেইল, নেইল প্লেট, নেইল বেড, মানে প্লেট তারপরে কি বেড, মনে করো প্লেটে প্রথমে খাওয়া, বেডে গিয়ে ঘুমাবা। কিউটিকল, খেয়ে দিয়ে কিউট হয়ে যাওয়া। এবার কি আছে? ম্যাট্রিক্স, যে বেডে থাকবে বেডে ম্যাট্রিক্স থাকবে। আর পরে কি করবা? লুনুলা, কি আছে? লুনুলা। এই পাঁচটা অংশ। প্রথমে আসে হোয়াট ইজ নেইল প্লেট। খুব সিম্পল, আমরা যে নখটা যে শক্ত অংশটা না, ওটার নাম হচ্ছে নেইল প্লেট। দ্যাট মিনস তুমি কি বলতে পারো, যে শক্ত অংশটুকু যেটা আমরা দেখতে পাই তার নাম কি? নেইল প্লেট। তো এই ছবিতে যদি একটু খেয়াল করো, এই যে যেটা আমরা দেখতে পাই, এই যে এখান থেকে এইটুকু ইউ এর মতো, এটার নাম কি? নেইল প্লেট। দেখো এই যে এই ছবিতে দেখো সাইড দিয়ে দেখানো আছে, তাহলে উপরে এই জিনিসটার নাম কি হবে? সাদা নেইল প্লেট, ঠিক আছে, নেইল প্লেট। এবার আসো, হোয়াট ইজ নেইল ব্লেড। আসলে এই নেইল প্লেটটা দেখো সবাই কি বেডের উপরে শুয়ে থাকে না? মনে করো তুমি নখ এভাবে রাখলা, এভাবে মনে করো নখ আছে, তাহলে এই নখের এটা হচ্ছে, এটা উপরেরটা কি? নেইল প্লেট, শক্ত। আর এই প্লেটটা যার উপরে বসে আছে তার নাম কি? বেড। ওর নাম কি হবে? নেইল বেড। খুব সিম্পল। তাহলে নখের নিচে যে মাংসটা আছে ওটার নাম কি হবে? নেইল বেড, ঠিক আছে, ওকে। তাহলে তো নখের নিচের চামড়া, এটা আমরা কি মনে রাখবো? নখের নিচের চামড়া কেন লিখে রে? ত্বক, নখের নিচের ত্বক, চামড়া। ওরা মনে হয় ছাত্রলীগ করতো। হ্যাঁ, ছাত্রলীগটা কি বলে যে অমুকের চামড়া তুলে নিব আমরা, ত্বক না বলে চামড়া। আমরা এখন থেকে স্লোগান দিব, অমুকের ত্বক তুলে নিব আমরা, কিন্তু মিলবে না অনেক, ঠিক আছে, চামড়া আমরা মেলে কিন্তু, ঠিক আছে। কিউটিকল, এখন চলে আসো হোয়াট ইজ কিউটিকল। খেয়াল করো, কিউট একটা অংশ, তার নাম কি হবে? কিউটিকল। কিউট অংশ কোনটা ভাইয়া? এই যে দেখো, তুমি নখের নিচে, সবাই নিজের নখে দেখতে পারো, দেখো এই নখের নিচে এই যে জায়গাটা, এই জায়গাটাতে যে সাধারণ ত্বক আছে একটু পাতলা থাকে না? এই ত্বকটা একটু কি থাকে? একটু পাতলা থাকে। তাহলে এই যে অংশটা, এই ত্বকটার নাম কি হবে? কিউটিকল। তার মানে নখের গোড়ার যে পাতলা স্তর, পাতলা চামড়া, দেখো নখের গোড়ার পাতলা চামড়া। দেখো আমি যা যা বলতেছি আমি তো না দেখে বলছি, আমি কিন্তু জাস্ট নিজের ভাষায় বলছি, বইয়ের সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে তোমরা পারবা না? নখের গোড়ার পাতলা চামড়া, সিম্পল, তার নাম কি হবে? কিউটিকল। এরপরে কি আছে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে, তোমরা ম্যাট্রিক্স মুভি টুভি কেউ দেখছো নাকি কখনোই? ছোটবেলায় টোলবেলায় দেখছো না? ম্যাট্রিক্স কোথাও পড়ছো? ওই যে মাইটোকন্ড্রিয়ার মাঝখানে কি থাকে? ম্যাট্রিক্স থাকে, পড়ো নাই তোমরা তো? ওই যে তোমাদের বই আবার এলোমেলো হয়েছে না, এই জন্য পড়ো নাই, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্স নখের গোড়া থেকে যেটি নখের বৃদ্ধি ঘটায়,
তাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স। মানে আমাদের নখ বৃদ্ধি পায় না, ওকে তুমি নখ কেটে ফেলতেছো, তাও তো নখ বৃদ্ধি পায়। এখন তুমি ভাবতে পারো ভাইয়া নখ যেখান থেকে কাটতেছি মনে হয় তার উপরে, মনে করো তুমি নখ এখান থেকে কেটে ফেললা, তুমি ভাবতে পারো কি নখ মনে হয় এই জায়গা থেকে বৃদ্ধি পাচ্ছে, এই যে এইখান থেকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু না, নখ আসলে বৃদ্ধি পায় কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। বুঝতে পারছো? তার মানে মনে করো মনে করো তোমার নখে একটা মার্ক রয়েছে, সেই মার্কটা ধরো এখানে একটা মার্ক আছে, তো দেখবা যে আস্তে আস্তে এই মার্কটা কোথায় চলে যাবে? উপরে দিকে, কারণ নখ বৃদ্ধি পাচ্ছে কোন জায়গা থেকে? নিচের দিক থেকে। বুঝতে পারছো? ক্লিয়ার? সবাইকে বুঝছো? তাহলে মনে করো হতাশ হওয়া যাবে না যে আমার নখে একটা দাগ পড়ে গেছে, দেখবা যে কিছু মাস পরে কি হবে, ওটা আস্তে আস্তে উপরে উঠে আছে, ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? সো আগে দেখে নিবা, বিয়ের আগে দেখে নিবা যে নখ ঠিক আছে কিনা। হ্যাঁ, দরকার হয় বিয়ে 1 মাস পিছাই দিবা, যে এই দাগ থাকা যাবে না। অথবা একটা নিনজা ট্রিক কি, হ্যাঁ, নখে নেইল করে, নেইল পলিশ না, মেহেদি লাগিয়ে রাখবা। ঠিক আছে? আচ্ছা, নখের বৃদ্ধি ঘটায় কে বলো? ম্যাট্রিক্স। এরপরে কি আছে? লুনুলা। নামটা একটু কেমন না? হ্যাঁ, মনে করো ছোটবেলায় আমরা কিছু ছেলেবেলে ছিল, হ্যাঁ, মনে করো কোনো কিছু নিজেরা ঠিক করে করতে পারতো না, হ্যাঁ, ওদেরকে সবাই বলতো লুলা। ঠিক আছে? তো এটা লুজার মাঝখানে একটা নু দিয়ে রাখছে, লুনুলা। এখন হোয়াট ইজ লুনুলা? এটা কিন্তু খুব সুন্দর। নখের সাদা অগ্রভাগকে বলা হয় লুনুলা। এটা কোথায় রে? এই যে মানে সবাই যে নিজের নখটা দেখো, দেখবা কি এটা অগ্রভাগ বললে আসলে ভুল হচ্ছে বিষয়টা। এই যে নখের যে, আমি যদি একটু মুছে দিই, হ্যাঁ, আমি কি এখন, দেখো তো ক্যামেরাতে আছি আমি? আচ্ছা, এই যে দেখো এরকম একটা চাঁদের মতো থাকে, এটা দেখছো? এটাকে বলা হয় লুনুলা, মানে এই যে সাদা অংশ। সবাই দেখো নিজের নখে দেখতে পাবা, এই যে গোড়ার দিকে সাদা কালার হয়ে আছে না, ওটাকে কি বলা হয়? লুনুলা। ওকে, তাহলে কি আমরা নখের অংশ পারবো? তাহলে বলো তো সবাই, যে নখের যে শক্ত, এটাকে আমরা কি বলবো? নেইল। দেখো শক্ত প্লেট, এই সবার বাসার প্লেট কি শক্ত? কেউ কি কলা পাতায় খাও? খাও? বা প্লেট মনে করো এক সাইড দিয়ে উঁচু করতেছে, এরকম ভেঙে পড়ছে, হয়? প্লেট কি হয়? প্লাস্টিকের প্লেট, ওয়ান টাইম প্লেট, ওটা ওয়ান টাইম, তুমি ওটাই খাও না? ঠিক আছে, আমরা সবাই মিলে আজকে 2 টাকা করে চাঁদা তুলবো, তুলে ওকে আমরা প্লেট কিনে দেবো। ঠিক আছে নাফিস, তোমার জন্য স্পেশাল প্লেট কিনে দেবো আমরা, দরকার হয় আমরা আমাদের সবকিছু বেঁচে দিব, তাও তোমাকে আমরা প্লেট কিনে দেবো, বুঝছো আজার? হ্যাঁ, তোমাকে প্লেট দেওয়া হবে, 24 ক্যারেট গোল্ডের প্লেট। তাহলে বাবা তুমি একটা কাজ করো, তোমার 2টা কিডনি আমাকে দিয়ে দেবে, ঠিক আছে? আর আমরা আমাদের সবার কিডনি দিয়ে, আমরা 1টা 2টা কিডনি তো হবে না, মনে করো তোমার কিডনি, ওই তোমার প্রত্যেকের ফ্রেন্ডকে একটা করে কিডনি দেবো, তোমার 2টা নেওয়া হবে। ঠিক আছে? এবার আমরা তোমাকে গিফট করব। ঠিক আছে? যাই হোক, শোনো, নেইল প্লেট হচ্ছে শক্ত অংশ, আর প্লেট যার উপরে বসবে তার নাম কি? নেইল বেড। তারপর কি আছে? যে চামড়া, ছোট্ট যে চামড়া পাতলা থাকে নখের গোড়ায়, ওটার নাম কি? কিউটিকল। তারপর কি আছে? নখকে বৃদ্ধি পেতে সাহায্য করা যায়, ওটার নাম কি? ম্যাট্রিক্স। আর লাস্টে কি আছে? ওই যে সাদা অগ্রভাগ হবে না, এটা গোড়ার দিকে হবে, বাট আসলে কি কোন দিক থেকে ওরা অগ্রভাগ লিখছে এটা আমি বুঝতেছি না, বলে আমি আসলে ওটাই পড়ো, কোনো সমস্যা। দেখা গেল পরীক্ষা দিল কি নখের সাদা অগ্রভাগকে কি বলে, এখন আমি মনে করে পড়াইছি নখের গোড়ার দিকের সাদা অংশ, ঝামেলা হয়ে যাবে। তা তুমি বুঝে রাখো, 2টাই বুঝে রাখো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লুনুলা। ওকে, চলে আসি এবার আমরা চুল পড়বো। চুল পড়লে হয়ে যাচ্ছে। তো চুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এরপরে আর কিছু নাই রে, আমি কি চুল, তাহলে ওইটা দেখে মনে হয় চুল করে ফেলছি, এই ছবিতেই চুল পড়াই দিব। দেখো, আমার চুল আমাদের মাথার তাপমাত্রা সংরক্ষণ, লেখো কি লেখা আছে পড়ো। চুল আমাদের মাথার তাপমাত্রা সংরক্ষণে সহায়তা করে। চোখের ভুরু এবং পাতা চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে। মানে চোখকে ভাবতে পারো যে ভাইয়া চোখের যে এই যে কালো কালো পাতা না, ওইটার নাম হচ্ছে চোখের পাপড়ি। কি নাম? পাপড়ি। আর এই যে স্কিন, এটা হচ্ছে চোখের পাতা। এই পাপড়ি মেয়েরা পরে না, এক্সট্রা পাপড়ি পরে, দেখছো? পরে এটা, ওই পাপড়ি গুলার কাজ কি? যাতে তোমরা ভাবো কি মনে হয় সুন্দরী হওয়ার জন্য পড়তেছে, না, ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য। বাইরে যায় অনেক ধুলাবালি হয় না, ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য। ওইটাই বলছি, বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকে, প্রচুর ধুলাবালি ওড়ে, তোমরা একদম নেগেটিভ দিক কেন নাও? সবাইকে বোঝাবা যে ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা ওটা পড়ছে, নর্মাল, তাই না? তো ধুলাবালি থেকে রক্ষা করে। চুল কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, চুলেও কেরাটিন থাকে, ত্বকেও থাকে। ঠিক আছে? চুল কোন প্রোটিন দিয়ে তৈরি?
কেরাটিন, চুলের প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো এটা, মানে দাগায় রাখো। কেরাটিন নামক প্রোটিন, তাহলে চুলের প্রোটিনটা কি হবে? কেরাটিন। আচ্ছা আমি মনে হয় আরেকটা ওপেন করতে পারতাম, সেটা করা হয়নি, ওটাই মনে হয় চুলের অংশ ছিল, আমি দেখাচ্ছি। হেয়ার ফলিকল, হ্যাঁ এটাই আমি ওপেন করি নাই, তো এটা আমি এখান থেকে মনে হয় দেখালে ভালো হবে। এটার আমি ওপেন করতে যাচ্ছি না। তো খেয়াল করো, এটা হচ্ছে, দেখো খেয়াল করো সবাই, দেখো কি কি নাম লেখা আছে, এটা কি দেখা যাচ্ছে? ক্যামেরায় আসছে? ওই কোণে আসছে? এখান থেকে এই যে ত্বকের ভেতরে চুলটা থাকে না, ত্বকের এখান থেকে ওঠে, চুলের যে গোড়া, এই গোড়ার চারপাশে যে অংশটা আছে এটা হচ্ছে হেয়ার ফলিকল। ফলিকল একটু ফোলা ফোলা থাকবে, তার নাম কি হবে? গোল্লা গোল্লা ফোলা ফোলা, ওর নাম হচ্ছে ফলিকল। আর এই উপরের দিকে যেটা বের হয়ে থাকে এটার নাম হচ্ছে হেয়ার শ্যাফট। কি নাম তাহলে? শ্যাফট। বাইরে আমরা কোনটা দেখি? হেয়ার শ্যাফট। আর ত্বকের ভেতরে চুলের যে গোড়া ওটা আসলে কি? হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল। এখন দেখো এখানে ঠান্ডা, আবার মনে হচ্ছে যে আমি তো কথাই বলতে পারছি না, চিল্লাই বলছি, তাও মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। হেয়ার শ্যাফট, তাহলে খেয়াল করো কি বলছি আমরা? সিম্পল, আমরা যা দেখতে পাই সেটা কি? হেয়ার শ্যাফট। ওকে, আর কি বলছি আমরা? দেখো টিউবের মতো বলছি না, এটি হচ্ছে ত্বকে ক্ষুদ্র টিউবের মতো যেখানে চুলটি থাকে, এর নাম কি? হেয়ার। আচ্ছা ফলিকল না, কিন্তু এটা ল হবে, এটা ঠিক করে রাখো। ফলিকল, ফলিকল নট ন, এটা হচ্ছে ল। প্রচুর সর্দি লাগতেছে। আজহার চা আছে না? ভাই থাক, এটা তো শেষ হয়ে গেছে, এরপরে নামাজ পড়ে চলে যাবো। হেয়ার বাল্ব, হোয়াট ইজ হেয়ার বাল্ব? বাল্ব মানে হচ্ছে একটা প্রশস্ত জায়গা, মানে প্রস্ফুটিত জায়গা। তোমার একটা উদাহরণ দিয়ে বোঝাই দিই। মনে করো সবাই বাল্ব দেখছি না, এরকম এরকম বাল্ব হয় না, এই যে ভেতরে এরকম কি থাকে? তার থাকে, টাংস্টেনের তার থাকে, তো এটা হচ্ছে বাল্ব। তো এরকম একটা কিছু অংশ আছে, মানে তুমি যদি উল্টায় দাও এটাকে, কি লেখা আছে নামটা একটু পড়ো। চামড়ার নিচে চুলের যে অংশ চুলকে বৃদ্ধি পেতে সহযোগিতা করে। ওহো, এটা তো পুরোটাই যাচ্ছে উল্টারে। এক সেকেন্ড, এটা করা যাবে না, আমি এখান থেকে এইটুক। ওকে, এবার দেখো এটাকে আমি কি করলাম? উল্টাই দিব। হ্যাঁ, এটাকে উল্টায় একটা কাজ করি আগে, এই পুরা জিনিসটাকে আমি ছোট করে এখানে নিয়ে আসি। এবার আমরা এই বাল্বটাকে এখানে এনে বসাই দিই। ঠিক আছে, দেখছো মিলে গেছে না? তাহলে চুলটাকে বৃদ্ধি পেতে সাহায্য করে যে অংশটা গোড়ায়, এটার নাম কি? হেয়ার বাল্ব। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস চিন্তা করো, মানে চুলের একদম গোড়ায়, মানে বলতে পারো যে পুষ্টি পায় যেখান থেকে, গাছ বৃদ্ধি পেতে গেলে পুষ্টি পায় না, সে পুষ্টি পায় এই বাল্ব থেকে। আর এই চুলের গোড়াকে বলা হয়, আমরা গাছের গোড়াকে কি বলি? মূল। আর গাছের মূল থাকে মাটিতে, বুঝছো? ওই মাটিটাকে বলা হচ্ছে কি? বাল্ব। আর গাছের যে গোড়া, মানে চুলের যে গোড়া, তার নাম হচ্ছে হেয়ার ফলিকল। আর এই উপরে যা থাকে তার নাম কি? হেয়ার শ্যাফট। ক্লিয়ার? তিনটা অংশ পারবা? তাহলে কি কি? হেয়ার শ্যাফট, হেয়ার ফলিকল, হেয়ার বাল্ব। হেয়ার বাল্ব তাহলে কি? চামড়ার নিচে চুলের যে অংশ চুলকে বৃদ্ধি পেতে সাহায্য করে, তাকে হেয়ার বাল্ব বলে। মানে এটা আসলে হেয়ার বাল্বটা আরো অন্যভাবে চিন্তা করতে পারি, মানে পুরো অংশটা আসলে এই যে চামড়ার নিচে, মানে বলতে বোঝাচ্ছে, দেখো চামড়ার নিচে এই চার পাশ থেকে যেটুকু আসলে তোমার পুরাটাই, অর্থাৎ হেয়ার শ্যাফট বাদে বাকিটুকুকে যারা আসলে চারপাশ থেকে আটকায় রাখে, বুঝতে পারছো? শুধু যে গোড়ায় থাকে এমন না, কোনো কোনো ক্ষেত্রে গোড়ায় থাকে, কোনো কোনো ক্ষেত্রে চারপাশে থাকে, এটাকে বলা হচ্ছে হেয়ার বাল্ব। তাহলে এই হচ্ছে আমাদের হেয়ারের অংশ। চুলের ইংলিশ কি? হেয়ার। আর গ্রন্থি ইংলিশ কি ভাইয়া? পাশে লিখে রাখো এটা, গ্রন্থি ইংলিশ হচ্ছে গ্ল্যান্ড। গ্রন্থি ইংলিশ কি? গ্ল্যান্ড। আর হেয়ার ইংলিশ কি? আর 1-2 মিনিট লাগবে, ত্বকের কাজ একটু পড়ে আসতে হবে, রিভিশন দিয়ে আসতে হবে। চুল হচ্ছে হেয়ার। বাসায় কি বলো না? হিন্দিতে আবার চুল কি? তোমার বাসায় বলো হিন্দিতে চুল কি বলো তো? হিন্দিতে বিজ্ঞাপন গুলো আছে না, ঠিক আছে, চুলের বিজ্ঞাপন দেয় না বাংলাদেশে, যে চুলকে শাইনি ও ন্যাচারাল করতে ইউজ করুন কি? সানসিল্ক। তুমি এগুলা মাখো সানসিল্ক? আচ্ছা দেখো, ত্বক তন্ত্রের কাজ তো অলরেডি আমরা সব জানি, কিন্তু কি জানি ভাইয়া? আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তন্ত্র। এরপর কি আছে? ত্বককে অনেক সময় কি করতে হয়? বাইরের বৈরী পরিবেশের বিরুদ্ধে শরীরকে প্রথম প্রতিরোধ হিসেবে বিবেচনা করা হয়। মানে কোনো কিছু যদি প্রথম প্রতিরোধ, এইটা বক্স করো, প্রথম প্রতিরোধ, তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর।
মানে কোনো কিছু যদি আমাদের বডির মধ্যে ঢুকতে চায় প্রথমে আটকাবে কে? ত্বক। প্রথম প্রতিরোধ করে। ত্বকতন্ত্র আমাদের জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, মানে এটাই বোঝানো হয়েছে। মনে করো একটা জীবাণু আমাদের বডিতে ঢুকবে, সে প্রথমে কোথায় এসে টাচ করবে? ত্বকে এসে টাচ করবে, বুঝতে পারছো? প্রথম প্রতিরোধটাকে ঠেকাই দিবে হচ্ছে ত্বক। এবার এরপরে বলছে কি যে আঘাত কিংবা ক্ষতস্থানের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে। যদি কোথাও মনে করো কেটে গেছে, তারপরেও ত্বকটা কি করে? ওটাকে ঢেকে রাখে না, এই প্রতিরোধটা সৃষ্টি করে এবং আঘাত নিরাময় করে। ত্বকটা আবার ঠিক হয়ে যায় না পরবর্তীতে। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে রক্ষা করে। নর্মাল তোমরা এটা জানো, আঘাত নিরাময়টা মার্ক করতে পারো। এরপরে কি আছে? এই ত্বকের মাধ্যমে আমরা চাপ কমা হবে, চাপ তাপ ইত্যাদির অনুভূতি পাই এবং বিপজ্জনক পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শরীরকে নিরাপদ রাখতে পারি। মনে করো তুমি এখন বুঝতেছো যে এখানে তাপ, পাশে অনেক বেশি গরম হচ্ছে, আমার নিশ্চয়ই কোনো আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তুমি সরে যেতে পারো, এটাই বোঝানো হয়েছে। ত্বক ঘামের ভেতর দিয়ে শরীরের বর্জ্য নিষ্কাশন করে। আচ্ছা দেখো, ঘামের মাধ্যমে কিন্তু আমাদের বডি থেকে বর্জ্য বের হয়। আমরা দেখছি না ত্বকের ভেতরে ঘাম গ্রন্থি আছে না, সেখান থেকে বের হয়ে যায় ত্বক দিয়ে। তাহলে এটা আমরা ইম্পর্টেন্ট কিন্তু, যে ঘামের মাধ্যমে বর্জ্য নিষ্কাশন করে। আচ্ছা, একই সঙ্গে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওই যে চর্বি আছে না, চর্বির একটা স্তর হাইপোডার্মিসে কি করে? ওটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের ত্বক চর্বি, পানি, গ্লুকোজ ইত্যাদি সংরক্ষণ করে। ভিটামিন ডি প্রস্তুত করে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন ডি প্রস্তুত করে কে? ত্বক। ছোটবেলায় শুনছো না যে সূর্যের আলো লাগালে ভিটামিন ডি হয়, তাই না? তো তার আগে ভিটামিন ডি এর একটা কিছু আমাদের বডিতে থাকতে হয়, ভিটামিন D3। এরপরে D3 থাকলে ত্বকে সূর্যের আলো পড়লে সেটা D4 হয়ে যায়। ভিটামিন ডি হচ্ছে D4। এটা অনেক 2,5-ডাইহাইড্রক্সিকোলেক্যালসিফেরল এটার নাম। আমাদের শরীরের হাড়ের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এইটা দেখো, ভিটামিন ডি যদি না থাকে তাহলে হাড় গঠন হবে? তার মানে মনে করো তুমি ভিটামিন ডি তোমার বডিতে নাই, তা তোমার হাড় কি ঠিক থাকবে? কেন? ভিটামিন ডি এর সাথে হাড়ের কি সম্পর্ক? ভিটামিন ডি কি হাড়ের মধ্যে থাকে? ভেরি গুড, একটা ভালো অ্যান্সার দিয়েছে। এটাই আসলে মেইন কোয়েশ্চেনের অ্যান্সার। সেটা হচ্ছে হাড়ের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম। হাড়ের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম। মনে করো হাড় গঠনের জন্য কি লাগবে? ক্যালসিয়াম লাগবে। এখন মনে করো তুমি ক্যালসিয়াম খাচ্ছ, কিন্তু ক্যালসিয়াম তোমার বডিতে ঢুকবে না যদি না তোমার ভিটামিন ডি না থাকে। মানে ভিটামিন ডি আছে, তুমি ক্যালসিয়াম খাবা, ক্যালসিয়াম তোমার বডিতে যাবে। কিন্তু যদি ভিটামিন ডি না থাকে, তুমি যতই ক্যালসিয়াম খাও, তোমার বডিতে কি ভিটামিন ডি যাবে? সরি, ক্যালসিয়াম কি বডিতে ঢুকবে? ঢুকবে না। ক্যালসিয়াম যদি না ঢোকে, তাহলে তোমার হাড়ের স্ট্রাকচার তৈরি করে কে? ক্যালসিয়াম। হাড় তখন কি নরম হয়ে যাবে, হাড়ের ভেতরে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, বুঝতে পারছো? তখন হাড় ভালো হবে না, নরম, অতি অল্প আঘাতেই কি হবে? ভেঙে যেতে পারে। তাহলে ভিটামিন ডি থাকতে হবে। ভিটামিন ডি থাকলে ক্যালসিয়াম শোষণ হবে, বলতে পারি আমরা ক্যালসিয়াম শোষণ হয় বডিতে, আর তার ফলে হাড় গঠন হয়। তাহলে এটা পরপর কানেক্টেড। তারপর কি আছে? আমাদের শরীরের প্রকৃতপক্ষে একটি অত্যন্ত জটিল সিস্টেম, এখানে সবকটি তন্ত্র একে অন্যকে সাহায্য করে সচল রাখে। এটা তো আমরাও জানি, বইয়ে লেখা আছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি পড়লাম? মেইনলি আমাদের বডির সিস্টেম সম্পর্কে জানলাম, আর হচ্ছে পড়লাম কি? ত্বকতন্ত্র। তো আমাদের নেক্সট কি তন্ত্র আছে? শ্বসনতন্ত্র আর রেচনতন্ত্র। তো তোমরা যারা ক্লাস দেখছো, আমি মনে হয় না কয়জন দেখবা, আমি শিওর খুব বেশি দেখবা না, কিন্তু এটা আমি হচ্ছে বলেও দিব এটা HW করতে। তোমরা যারা দেখবা অবশ্যই তারা হচ্ছে খাতায় এটা নোট করবা, মার্ক করবা। আমি গ্রুপে ছবি দিয়ে দিব, ভিডিও তো থাকবেই, সবাই দেখে আমাকে পরবর্তীতে পরীক্ষা দেবে এটার উপরে, ঠিক আছে? আর আমি ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদের এই ব্যাচ টাইমে ক্লাস নিব। সবার জন্য শুভকামনা থাকবে, আবারও দোয়া। আল্লাহ হাফেজ।